চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক নির্ঝর চৌধুরী। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি, আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। সো আমরা জানি যে এই আগস্ট মাসে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি গান রিলিজ দেওয়ার কথা আছে, সেই আপডেট সম্পর্কে জানতে চাই, কাজ কত দূরে গিয়েছে? এই গানটি আমার জন্য একটি বিশেষ একটি গান, কারণ এই প্রথম কলকাতা থেকে আমার গান বেরোচ্ছে। কলকাতায় শ্রীনিবাস মিউজিক, ওখান থেকে গানটি বেরোচ্ছে। এটি কি দ্বৈত কণ্ঠের গান। আমার সাথে গানটি করছে বিশ্বরূপ গোস্বামী এবং রবি ঠাকুরের গান অবশ্যই। তো এটা নিয়ে আমি বেশ আশাবাদী, এবং পুরো শুটিংটাও কিন্তু হয়েছে কলকাতায়। আমরা যদি দেখি কবিগুরুর জন্ম এবং মৃত্যুবার্ষিকী নিয়ে কিন্তু আগে শিল্পীদের আমরা একটা নতুন বা আলাদা রকম একটা আগ্রহ দেখতাম, এবং সেটা একটা বিশেষ, যেমন আপনি যেমন এই আগস্ট মাস উপলক্ষে রবীন্দ্রনাথ সম্পর্কে একটি গান আপনি করছেন, এবং সেই ধরনের একটা আপডেটেড বা সেই ধরনের গান কিন্তু আমরা অনেক আগে দেখতে পারতাম, আগ্রহ স্পেশালি শিল্পীদের। এখন কিছুটা কমেছে, কারণটা আসলে কি আপনার কাছে কি মনে হয়? আগে যেটা ছিল, আগে 25শে বৈশাখ 22শে শ্রাবণ এই উপলক্ষগুলো, তখন তো আসলে সিডি কিংবা ক্যাসেট ছিল। তো একটা সিডি মানে হচ্ছে 8-10টা গান। তো এই গানগুলো নিয়ে অনেক দিন ধরে শিল্পীরা রেকর্ডিং করতেন, এবং অ্যালবামটা ঘিরে অনেক উত্তেজনা ছিল। তো এখন তো আসলে একটা করে গান রিলিজ দেওয়ার সময় চলে এসেছে, যেহেতু সোশ্যাল মিডিয়া আমরা এখন আছি, ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়াগুলোতে। তো আগের 8-10টা গান নিয়ে যে মানে মানুষের আগ্রহ থাকবে কিংবা উচ্ছ্বাস থাকবে, এখন তো একটা করে গান বের হচ্ছে, কারণ 8টা গান তো একসাথে করে রিলিজ দেওয়া সম্ভব না, কারণ মিউজিক ভিডিওর ব্যাপারও আছে। তো এই কারণে আমার যেটা মনে হয় যে আগে যে ব্যাপারটা উৎসব ব্যাপার ছিল, এটা এখন আসলে অনেক কম সোশ্যাল মিডিয়ার কারণে আসলে। আচ্ছা, রবীন্দ্র সঙ্গীতের এত কথা হচ্ছে, রবীন্দ্রনাথের এত কথা হচ্ছে, তো একটা রবীন্দ্রসঙ্গীত আপনার কণ্ঠে শুনলে বেশ দারুণ হয়। যে গানটা বেরোচ্ছে সেই গানটা আসলে দুটো গানের মিশ্রণ হচ্ছে, একটা ছিল রবি ঠাকুরের ঘরেতে ভ্রমণ এলো এবং গোপালুরের ওই দেখা যায় বাড়ি আমার। দুটো গান একই ধরনের, তো দুটো গানকে একসাথে করে আমরা গানটি করেছি। তো আমি সেখান থেকে একটু শোনাই। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। বাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সিনেমাতে আপনি সঙ্গীত শিল্পী এবং পরিচালক হিসেবে কাজ করেছেন, সো সিনেমাতে কাজ করার অভিজ্ঞতা কেমন? সিনেমাতে কাজ করার অভিজ্ঞতা সবসময় খুব ভালো। আসলে সিনেমা বলি কিংবা যদি কোনো মঞ্চের কোনো প্রোডাকশনের কথা বলি, ব্যাপারগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। কারণ হচ্ছে কি, এটা নিয়ে অনেক দিন পুরো টিমের সাথে আলোচনার একটা ব্যাপার থাকে, কি হচ্ছে, কিভাবে হচ্ছে, পুরো কাহিনীটা আমাকে মাথায় নিতে হয়। এবং যখন গানের শ্যুটটা করি কিংবা মিউজিকটা করি, তখন ওখানে কি দেখাবে সেটা মাথার মধ্যে একটা কল্পনা নিয়ে কিন্তু আমার কাজটা করতে হয়। তো আমার কাছে সবসময় খুব বেশি চ্যালেঞ্জিং এবং ইন্টারেস্টিং মনে হয়। আচ্ছা, কোন কোন সিনেমাতে কাজ করা হয়েছে? সম্প্রতি যেটি আসবে সেটা হচ্ছে আমাদের সবার শ্রদ্ধেয় আফজাল হোসেনের মানিকের লাল কাঁকড়া। এই চলচ্চিত্রের কাজ বেশ অনেকদিন আগে শেষ হয়েছে, গত বছরই শেষ হয়েছে। আশা করছি এই বছর সেটি প্রকাশিত হবে। আরও দুটো চলচ্চিত্রের কাজ করছি, কিন্তু সেগুলোর নাম এখন বলতে চাচ্ছি না, কারণ প্রোডাকশনে কিছু নিষেধ আছে। আচ্ছা, ওকে, আমরাও এক্সাইটেড সেটার জন্য। অবশ্যই আমরা জানি গত জুন মাসে কিন্তু আপনার কিছু গান রিলিজ হয়েছে, সেই গান সম্পর্কে জানতে চাই, দর্শকদের সাড়া কেমন পেয়েছেন? আচ্ছা, একটা খুব এক্সপেরিমেন্টাল কাজ করেছি, সেটা হচ্ছে তখন খুব গরম ছিল। তো গ্রীষ্মকালীন রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু গান রয়েছে, কিন্তু ওভাবে কিন্তু গরমের গানগুলো আমার গায় না, কারণ গরম আসলে কারোরই পছন্দ না। আমরা তো বর্ষার গান করি, বসন্তের গান করি, শরতের গান করি। তো সেই গানটি ছিল দারুণ অগ্নিবাণেরে। তো ওই সময় প্রচণ্ড গরম ছিল, তোমারও মনে আছে হয়তো। তো এবং আমি যেটা করেছি, এই প্রজন্মের 3জন শিল্পীকে একত্রিত করেছি, 4জন মিলে গানটা করেছি। ওই গানটাতে এই প্রজন্মের খুব ভালো গান করে রুদ্রদাস, বিথি পান্ডে এবং শাহরিয়ার অর্ণবেরা 3জন ছিল। এবং ভিডিওটার আমরা শুধু কালো এবং লালের মধ্যে রেখেছি, আর কোনো কালার কিন্তু ছিল না পুরো মিউজিক ভিডিওতে। তো দর্শকরা আসলে একদম অন্যরকম স্টাইলে করেছে, এবং দর্শকরা বেশ পছন্দ করেছেন গানটি। আচ্ছা, সিনোগ্রাফির কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল? না, সেটা ছিল কালার, কিন্তু পুরো স্ক্রিনে আমরা কালো এবং লাল ছাড়া কোনো রং রাখিনি। তো দুটো রং শুধু দেখতে পাচ্ছিল। একটা নতুন স্টাইলের একটা ধরনের করেছেন। বেশ, সিনেমাতে গিয়েছেন বা পরিচালনা করেছেন, এই ধরনের একটা গান আপনার কণ্ঠে একটু শুনতে চাই। পদ্মপুরাণের একটা গান করি, এটা আমি আর ইমন চক্রবর্তী গিয়েছিলাম। জি, অবশ্যই। পাখি ওড়ে পাখি ঘুরে বাদারাকে বাকে, পাখি নাই রে পাখি নাই রে
কেমন কইরা থাকে। পাখি চলে জলে স্থলে, ঘাস ফড়িংয়ের দলে, পাখি হালে ভালোবাসে কত কথা বলে। পাখি কান্দে পড়ে ফান্দে কঠিন কোন সাপে। পাখি হায় রে পাখি নাই রে, কোথায় গেল পাপে। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন যে একটা নতুন যে ট্রেন্ড এসেছে, যে ভিউ হওয়ার একটা বিষয় থাকে, আর এই ধরনের গানের ক্ষেত্রে দেখা যায় রুচি যাদের এই ধরনের গানের রুচি আছে তাদের কিন্তু সংখ্যাটা একটু কম, কারণ ভাইরালের দিকে আমরা ছুটছি, আমরা ট্রেন্ডি বিষয়ে ছুটছি এবং সেই সাথে ধামাকাদার কিছু দেখার, এন্টারটেইন টাইপের। সো এই ধরনের দর্শকের কোয়ালিটি বিবেচনা করেই কিন্তু এই ধরনের গান তৈরি করা হয়, কিন্তু ভিউ বেশ কম হয়। সেক্ষেত্রে কি কখনো কোনো বিড়ম্বনা হয়েছে কিনা ভিউ নিয়ে, কিংবা সেই জায়গা থেকে দর্শকদের আবেদন তো থাকছেই এই ধরনের গান শোনার, বাট সেই ক্ষেত্রে কোনো ডিফিকাল্টি ফেস করা হয়েছে কিনা? একটা সময় আসলে প্রথম দিকে যখন সোশ্যাল মিডিয়ার ব্যাপারগুলো খুব চলে আসছে, একটা ট্রানজিশন হচ্ছে আসলে সিডি থেকে সোশ্যাল মিডিয়ার, তখন একটা জিনিস খারাপ লাগতে মনে হচ্ছে যে আসলে মানে এরকম হচ্ছে কেন, এবং দেখছি আমি যে মানুষ আসলে খুব বেসরা কেউ গাচ্ছে, সেটাকে কমেডি হিসেবে নিয়ে প্রচুর শেয়ার করছে এবং প্রচুর ভিউ হয়ে যাচ্ছে। তো ওই জিনিসগুলোতে একটা খারাপ লাগা কাজ করতো, একটা ডিমোটিভেটেড হতাম। কিন্তু পরে আসলে দেখা গেল যে যতই ভাইরাল হোক না কেন, যে যার মধ্যে আসলে কোয়ালিটি আছে এবং যে আসলে সত্যিকারের শিল্পী, সে কিন্তু আসলে একটা লম্বা সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকবে। তাহলে এর মধ্যে কিন্তু অনেক ভিউ আর্টিস্ট এসেছে, প্রচুর ভাইরাল আর্টিস্ট এসেছে, এবং এখন কিন্তু অনেকে আমরা তারা হারিয়েও গেছে, আর কেউ চেনেও না। কারণ মানুষ তো আসলে গান শুনতে চায়, আলটিমেটলি তারা তো আসলে কমেডি শো দেখবেন একজন সিঙ্গারের নামে। তো আমার মনে হয় যে এটা আসলে ওই সময়কার হয়তো খুব আলোচনা হচ্ছে, বাট একটা সময় পর দেখো তারা হারিয়ে যাবে, এবং যারা সত্যিকারের শিল্পী তারাই কিন্তু টিকে থাকবে বেশি দিন। এটাই। এবং সেক্ষেত্রে কি আসলে ভিউ হিসেবে, যেহেতু ভিউয়ের কথা আসছে এবং কোয়ালিটির কথা আসছে, কোয়ান্টিটির কথা আসছে, সেই জায়গা থেকে কি একজন শিল্পীকে ভিউ দিয়ে জাজ করা পসিবল কিনা? জনপ্রিয়তার কাছে জাজ করা পসিবল কোনো না কোনোভাবে, কিন্তু তার যোগ্যতা এবং তার যে গুণ, সেটাকে আসলে ভিউ দিয়ে জাজ করা সম্ভব না, কখনোই না। আচ্ছা, এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে? তো গুনতে হবে, প্রচুর জানি, প্রচুর। এর মধ্যে সবচেয়ে বেশি মানে প্রথম যে গানটি বেশ জনপ্রিয় হয়েছিল বা দর্শকদেরকে বেশ নাড়া দিয়েছিল, সেরকম কোনো স্মৃতি আছে কিনা, যে আসলে আপনি এরকম চিন্তা করেননি যে এতটা ভিউ হবে বা এতটা দর্শক পছন্দ করবে, বাট সেটি দর্শকরা নিয়েছে? এটা খুব মজা। এটা আমার প্রথম অ্যালবাম, যেটা এসেছে 2008 সালে, মাটির সুরে। আচ্ছা, একটা মিক্সড অ্যালবাম ছিল, আমারই মিউজিক ডিরেকশনে ছিল। সেখানে আমার দুটো গান ছিল। একটা গান ছিল মনের দুঃখ মনের লোগো, সেটা ওই সময় তখন এফএম এর খুব ভালো চলছে, খুব চাহিদা, প্রচুর মানুষ এফএম ছিল তখন, ওখানে এফএম এটা বেশ চলেছিল। এবং তারপরে সেকেন্ড যে অ্যালবামটা এসেছিল মেঘে মেঘে, ওটা মিক্সড অ্যালবাম ছিল, সেখানে একটা গান ছিল ও চাঁদ। ওই গানটা আসলে আমাকে মানে মল্লিক গানের শিল্পী হিসেবে পরিচয় করিয়ে দেয় সবার কাছে। আচ্ছা, এমন কোনো লাইফে ইনসিডেন্ট আছে ভক্তদের কাছ থেকে বা কোনো গান করতে গিয়ে গাইতে গিয়ে ইমোশনাল হয়ে যাওয়া, কিংবা সেই গানটি আসলে মনে হচ্ছে গানটি আমার জন্যই, কিংবা গানের কথাগুলো আপনার জীবন থেকে নেওয়া, এরকম কোনো স্মৃতি আছে কিনা? এরকম স্পেসিফিক নাই, কিন্তু মানে যেহেতু মূলত রবীন্দ্রনাথের গান বেশি করি, তো রবীন্দ্রনাথের গান আসলে মজাটা হচ্ছে জীবনের এক এক পর্যায়ে এক একটা রবীন্দ্রনাথের গান খুব বেশি হৃদয়ের কাছে মনে হয়। এটা হয়তো মানসিক অবস্থা কিংবা বয়সের পরিপক্কতা, এটার উপর ডিপেন্ড করে। তো কোনো এক সময় দেখা যায় এই গানটা আমার খুব কাছের মনে হচ্ছে এটা আমার কথাই বলছে, আবার কিছুদিন পর হয়তো অন্য একটা গানকে এরকম মনে হচ্ছে খুব কাছের, হৃদয়ের কাছে। এটা আসলে মুডের উপরও কিছুটা মনে হয় ডিপেন্ড করে। অবশ্যই। আচ্ছা, নৃত্য আয়োজনে সঙ্গীতের ব্যবহার নিয়ে কাজ করেছেন, সেখানে অভিজ্ঞতা কেমন, এবং নতুন আসলে যারা নাচ করছেন তাদের মধ্যে আগ্রহটা কেমন? আচ্ছা, এটা অবশ্যই মানে আসলে নাচের মানুষদের নিয়ে আছে, সত্যি কথা। আমি যে স্কুলে আছি প্রিন্সিপাল হিসেবে, সেটিও একটা নাচের স্কুল মূলত, পাশাপাশি গানও শেখানো হয়, আর প্রচুর নাচের প্রোডাকশনে মিউজিক করেছি। এবং এটা খুব মজা করে বলি যে আমার সঙ্গীত শিল্পী বন্ধু যত বেশি, তার থেকে অনেক বেশি হচ্ছে নৃত্যশিল্পী বন্ধু, কারণ প্রচুর কাজ করা হয় ওদের সাথে মিউজিকে। তো নাচের প্রোডাকশনের কাজটা আমি খুব এনজয় করি।
কারণ এখানে রিদমের অনেক ভেরিয়েশন ব্যাপার থাকে এবং অনেক কিছু নতুন কিছু ইনপুট দেওয়া যায়, প্রচুর এক্সপেরিমেন্ট করা যায়, এবং আমি আমার মিউজিক ডিরেকশনে সবসময় এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করি। তো আমি আসলে খুব ভীষণ এনজয় করি নাচের মানুষদের সাথে কাজ করা। আসলে গানটাকে কিন্তু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করাই হচ্ছে নৃত্য, এবং বডিলি স্ট্রাকচারি অঙ্গি ভঙ্গি দিয়ে গানটাকে না বলে বুঝানো, এটাই কিন্তু মেন বিষয় থাকে। আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, বেশ শুনতে ইচ্ছে করছে, কোন গানটি শোনাবেন? আচ্ছা, যেই কথাটা বলছি যে আমার প্রথম মৌলিক গান যেটা আসলে মানুষের কাছে আমাকে পরিচয় করে, সেই গানটা একটু শোনাই। জি, এই গানটা একটা মজার ব্যাপার আছে, এটা হচ্ছে মান্নাদের বিখ্যাত একটি গান আছে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। সেই গানটার প্রথম লাইনটা নিয়ে বাকিটুকু করেছিলাম আমি। আচ্ছা। জোছনা তোমার হারিয়ে যাবে মেঘের আড়ালে, যেতে দিও না, খুঁজে পাবে না তারে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। বাহ, চমৎকার। যখনই আপনার গান শুনছি তখনই মনে হচ্ছে গানটা এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে যাচ্ছে, আর একটু মনে হয় থাকলে বেশি ভালো লাগতো। আচ্ছা, গান নিয়ে তো প্রচুর কাজ করেছেন এবং দর্শকদের ভালোবাসাও কুড়িয়েছেন, এবং বেশ জনপ্রিয় হয়েছে আপনার অনেক গান। সো ভবিষ্যতে আর কি কি এক্সপেরিমেন্ট করার ইচ্ছে আছে, আর কি কি ধরনের গান আমরা আসলে পেতে চলেছি? বড় একটা এক্সপেরিমেন্টের জায়গা ছিল আমার ব্যান্ড ধারক, সবাই জানে, কিন্তু আমরা খুব চেষ্টা করছি কয়েক বছর ধরে আবার ধারকের সব মেম্বারদের একত্রিত করে আবার কিছু কাজ করার, কারণ ধারকের পুরো কাজটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। তো হচ্ছে না ব্যাটে বলে একটা না একটা সমস্যা চলেই আসছে, কিন্তু আমার এখনও ইচ্ছা আছে, স্বপ্ন আছে যে আমরা ধারক নিয়ে আবার অনেক কিছু করবো এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্ট করছেন, এক্সপিরিয়েন্স অনেক বেশি, অভিজ্ঞতার কথা বলে আমরা শেষ করতে পারবো না। বেশ ভালো কিছু গানও উপহার দিয়ে ফেলেছেন। সো নতুন যারা আসছে এই প্রজন্মে, যার মধ্যে গানের ভালো একটা আশা দেখতে পাচ্ছেন বা সম্ভাবনা দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে কতটুকু আপনার কাছে মনে হয় তারা আগামীতে আর কতটুকু ভালো করতে পারে? আমার কাছে মনে হয় যে নতুন প্রজন্মের বেশ কিছু কণ্ঠ আমি পেয়েছি, যেহেতু আমি চাচ্ছি এই বছরটি নতুনদের সাথে অনেক কাজ করব, যে তারা ভীষণভাবে ট্যালেন্টেড আসলে। এবং এখন যেহেতু অনেকগুলো পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে সঙ্গীত বিষয়ে পড়ার সুযোগ রয়েছে এবং অনেকগুলো ব্যাচও বেরিয়েছে, তো সঙ্গীতে আসলে অনেক ভালো ভালো ছেলেমেয়েকে দেখেছি এবং তারা ভীষণভাবে জানে, খুব ভালো জানে এবং তৈরি হয়ে আসছে ইন্ডাস্ট্রিতে। এটা আমাদের জন্য ভালো একটা সংবাদ। আচ্ছা, একজন ভালো শিল্পী হওয়ার ক্ষেত্রে কি কি গুণাবলী থাকা প্রয়োজন, বা যে আসলে গানের জগতে আসতে চাইছে বা ভালোভাবে গানটাকে শিখতে চাইছে তাদের ক্ষেত্রে কি উপদেশ থাকবে? একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা শুধু গানের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে মনে করি ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট, যে ধৈর্য ধারণ করতে হবে এবং সাধনার একটা মানসিকতা থাকতে হবে যে আমাকে প্র্যাকটিস করতে হবে। সহজে কিন্তু জনপ্রিয়তা কিংবা শিল্পী হিসেবে যে প্রতিষ্ঠা, এটা কিন্তু সহজে হয় না, একটা সময় লাগে, ধ্যান লাগে, অধ্যাবসায় লাগে, এবং সেই সাথে একজন ভালো মানুষ হওয়া খুব জরুরি। তার মধ্যে বিনয় থাকা জরুরি, মানুষকে ভালোবাসার ব্যাপার থাকা জরুরি, এবং অহংকার, এই জিনিসটা কিন্তু আসলে যে একটা শিল্পীকে যে কোনো মধ্যে ধ্বংস করে দিতে পারে, এই জিনিসগুলো যেন তার মধ্যে না আসে। আচ্ছা, খুব দারুণ কথা বলেছেন। আচ্ছা, এই যেহেতু আমরা এখন ডিজিটাল যুগে চলে এসেছি, অ্যানালগ যুগ থেকে ডে বাই ডে আমরা বেশ আপডেটেড হচ্ছি, বেশ স্মার্ট হচ্ছি, সেক্ষেত্রে অনলাইনের যে যুগটা এসেছে এখন কিন্তু মানুষকে একদম গ্রাস করে ফেলেছে। সব কিছুই যেন অনলাইনে, এখন টিভি চ্যানেল বেশ কম দেখছে, সবসময় ইউটিউব ফেসবুকে বেশি থাকছে। সো সেক্ষেত্রে দেখা গেছে যে খুব অ্যাক্টিভ থাকতে হয় ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেল, খুব দর্শকদের কাছ পর্যন্ত যাওয়ার জন্য, না হলে বেশি দিন দর্শকদের মনে থাকা যায় না বা সেই জায়গাটা ধরে রাখা যায় না। এই বিষয়টা আসলে কতটুকু পজিটিভলি দেখছেন বা নেগেটিভলি দেখছেন? এইটা আসলে যেটা খারাপ ব্যাপার হচ্ছে যে মানুষের মধ্যে একদম এত অস্থিরতা বেড়ে গেছে, এবং এই কারণে যেটা হচ্ছে প্রচুর মানসিক সমস্যা মানুষের বাড়ছে কিন্তু আসলে এই কারণে। এবং আমার কাছে মনে হয় যে একটা শিল্পী যদি সে তার যে কাজ, যে সঙ্গীত হিসেবে সে গান গাইবে, যে নৃত্যশিল্পীতে নাচবে, যে অভিনয় শিল্পী অভিনয় করবে, এইটা বাদ দিয়ে তার যদি এখন সারাক্ষণ সোশ্যাল মিডিয়া আমাকে কতটুকু দেখা যাচ্ছে, আমি টিকটকে আছি কিনা, আমি ফেসবুকে কী করছি, আমার ছবি কম দিলে আমার রিচ কমে যাচ্ছে, এই টেনশন যদি তাকে সারাক্ষণ করতে হয়, তাহলে সে আসলে প্র্যাকটিসটা কখন করবে, সাধনাটা কখন করবে? তো বাইরের দেশগুলোতে আসলে এই কাজগুলো করার জন্য কিন্তু তাদের এজেন্ট থাকে, ম্যানেজার থাকে। আমাদের দেশে এখনও সেভাবে গড়ে ওঠে না, কিন্তু এই জিনিসগুলো আসলে আমার এক শিল্পীকে না দিয়ে তার ম্যানেজার কিংবা তাদের যে এই সিস্টেমটা যদি ডেভেলপ করতো তাহলে অনেক বেটার হতো। আচ্ছা, আপনার কণ্ঠে গান শুনলাম, যে বললাম অতৃপ্তি রয়ে গেল, আরেকটি গান শুনতে চাই।
আচ্ছা, আজকে অনেক অনেক গান শুনতে যাচ্ছ তুমি। জি একদম, আসলে যখনই আপনি গানগুলো শুরু করছেন কেন জানি চোখ বন্ধ করছি, খোলার সাথে সাথে শেষ। আমি চাই আরেকটু থাক। আচ্ছা, নতুন সঙ্গে করি একটা। অবশ্যই। ভরে ঝিলের জলে শালুক পদ তোলে কে, ভ্রমর কুন্তলা কিশোরী, ফুল দেখবে ভুল সিনানো বিশোরী কে, ভ্রমর কুন্তলা কিশোরী, একি নূতন লীলায়া খেতে দেখে ভুল, কমল ফুল যেন তোলে কমল ফুল, ভাষায় আকাশ গাঙে অরুণ গাগরী কে, ভ্রমর কুন্তলা কিশোরী। ওয়াও, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। এবার একটু তৃপ্তি হয়েছে। আচ্ছা, যেহেতু কাজের ব্যস্ততা অনেক বেশি, অবসর সময় কি পাওয়া হয়, হলে কি করা হয়? এবং অবসর পেলে যেটা হয় যে এখন আমি নিজের ঘরে চুপচাপ থাকতে পছন্দ করি। আচ্ছা, হয়তো আমার চা খুব পছন্দ, দুধ চা না, বিভিন্ন গ্রিন টি, হোয়াইট টি, যত রকম, আমি খুব চায়ের শৌখিন। কোথাও গেলে হ্যাঁ আমি নানা রকম চা নিয়ে আসি বিভিন্ন ধরনের। তো চা খাই, বসে বসে একটু টিভি দেখি, হয়তো একটু গল্প পড়ি। মানে আমি এই অবসর সময়টা একা একা নিজের মতো কাটাতে খুব পছন্দ করি। আচ্ছা, তাহলে আমাদের সাথে সময় তো বেশ ভালোই গিয়েছে, কারণ আমাদের সামনেও চা রয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ। বেশ সুন্দর গান শুনিয়েছেন, অবশ্যই সেটা বলার বাহুল্য রাখে না, বেশ দারুণ হয়েছে এবং খুবই ভালো লেগেছে। এবং সেই সাথে বেশ ভালো কিছু কথা বলেছেন। অনেক শুভকামনা আপনার জন্য। আগামীতে আমরা ভালো ভালো কিছু কাজ উপহার পাবো আশা করছি। ভালো থাকবেন সবসময়। তুমি ভালো থাকবে এবং ধন্যবাদ তোমাকে। এটেন মালকে চায়ের চুমুকে তো আসলে আমার পরিবারের মতোই হয়ে গেছে, অনেকবার এসেছি এবং সকালটা ভালোই কাটে চায়ের চুমুকের সাথে। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।